হ্যালো স্টুডেন্টস, আইলিপের দ্বারা আয়োজিত বিষয়ভিত্তিক আলোচনায় তোমাদের স্বাগত জানাই। আমার নাম অয়ন চ্যাটার্জি, আমি তোমাদের ইকোনমিক্সের শিক্ষক। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইনফ্লেশন, ডিফ্লেশন আর স্ট্যাগফ্লেশন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই তিনটে বিষয়ের ওপর প্রচুর কোয়েশ্চেন দেয় এবং এই তিনটে বিষয় কিন্তু আমাদের জানা খুব প্রয়োজন যদি আমরা কম্পিটিটিভ এক্সামে এই বিষয়ের ওপর কোয়েশ্চেনগুলো আনসার করতে চাইতো। এর বেসিক আইডিয়াটা আজকে আমি তোমাদের প্রোভাইড করব। এই যে ইনফ্লেশন চ্যাপ্টারটা, এটা কিন্তু আমাদের WBCS প্রিলিমিনারি এক্সামে আসে, মেন্সেও এখান থেকে কোয়েশ্চেন দেয়। এছাড়া ব্যাংকের এক্সাম এবং স্টাফ সিলেকশন কমিশনের এক্সামগুলোতেও কিন্তু এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। তাহলে চলো আজকে আমরা আমাদের বিষয়টি শুরু করি। ইনফ্লেশন। ইনফ্লেশনকে বলা হয় মূল্যবৃদ্ধি বা মুদ্রাস্ফীতি। এই ইনফ্লেশনের সংজ্ঞা হলো, ইনফ্লেশন মিনস জেনারেল ইনক্রিজ ইন ওভারঅল প্রাইস লেভেল ওভার এ পিরিয়ড অফ টাইম। ইনফ্লেশন মানে নির্দিষ্ট সময় ধরে দ্রব্য সামগ্রিক দাম ক্রমাগত বাড়ছে বা বৃদ্ধি পাচ্ছে। তাহলে ইনফ্লেশন হচ্ছে লং রানের কনসেপ্ট। এই যে সংজ্ঞাটায় তোমরা শুনলে যে ওভার এ পিরিয়ড অফ টাইম, এটা কিন্তু লং রানকে ইন্ডিকেট করছে। তাহলে ইনফ্লেশন কি হচ্ছে, কোন টাইম পিরিয়ডকে ইন্ডিকেট করছে? লং রানকে। ধরো একটা পেনের দাম 100 টাকা, পরের মাসে পেনটার দাম 102 টাকা, তারপরের মাসে পেনটার দাম 105 টাকা, তারপরের মাসে 95 টাকা, তারপরের মাসে 98 টাকা। এখানে কয়েক মাস ধরে দামটা কিন্তু বাড়া কমা করছে। এই শর্ট রানে পেনের দামের যে বাড়া কমাটা হচ্ছে এটাকে বলা হয় ফ্লাকচুয়েশন। ইনফ্লেশন কিন্তু সবসময় লং রানকে ইন্ডিকেট করে। ধরো 2015 সালে পেনটার দাম ছিল 100 টাকা, আজকে 2022 সালে পেনটার দাম হয়েছে 120 টাকা। তাহলে এই 2015 সাল থেকে 2022 সাল অবধি এই লং পিরিয়ডটায় দামটা কিন্তু 20 টাকা বেড়েছে। তাহলে এই জিনিসটা হচ্ছে ইনফ্লেশন, যেখানে সময়ের সাথে সাথে দামটা বাড়ছে এবং এই সময়টা কিন্তু লং রানকে ইন্ডিকেট করছে। এটা সবসময় তোমরা খেয়াল রাখবে। আচ্ছা, এবার ইনফ্লেশন হলে ইকোনমিতে কি হয়? ইনফ্লেশন হলে ইকোনমিতে মানি সাপ্লাইটা বাড়ে। ইনফ্লেশন হলে ইকোনমিতে কি হয় না, মানি সাপ্লাইটা বাড়ে। তাহলে বলা হয়, ইন টাইমস অফ ইনফ্লেশন মানি সাপ্লাই ইন দ্য ইকোনমি জেনারেলি ইনক্রিজেস। মানি সাপ্লাইটা ইকোনমিতে বাড়ছে। এবার ইনফ্লেশনের ঠিক বিপরীত অবস্থা, এটাকে বলা হয় ডিফ্লেশন। তাকে কি বলা হয়? তাকে বলা হয় ডিফ্লেশন। আমরা পরের পেজে চলে যাই। ইনফ্লেশনের ঠিক বিপরীত অবস্থাকে বলা হয় ডিফ্লেশন। এই ডিফ্লেশনের সংজ্ঞা হলো, ডিফ্লেশন মিনস জেনারেল ডিক্রিজ ইন ওভারঅল প্রাইস লেভেল ওভার এ পিরিয়ড অফ টাইম। ডিফ্লেশন মানে সময়ের সাথে সাথে জিনিসপত্রের দাম ক্রমাগত কমছে। এবং ইনফ্লেশন যেমন লং টার্মকে ইন্ডিকেট করতো, ডিফ্লেশনও কিন্তু এখানে লং টার্মকে ইন্ডিকেট করে। আচ্ছা, এইবার ডিফ্লেশন হলে ইকোনমিতে কি হয়? ডিফ্লেশন হলে ইকোনমিতে মানি সাপ্লাইটা কমতে থাকে। ডিফ্লেশনে মানি সাপ্লাই কি হয়? কমতে থাকে। এইবার এখানে আমাদের একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ইনফ্লেশনে তো জিনিসপত্রের দাম বাড়ছে আর ডিফ্লেশনে জিনিসপত্রের দাম কমছে, তাহলে কোনটা আমাদের ইকোনমির জন্য ভালো? উত্তর হচ্ছে, আমাদের ইকোনমির জন্য সবসময় ইনফ্লেশন ভালো। কারণ ইনফ্লেশন ইকোনমিতে লং রানে এমপ্লয়মেন্টকে নিয়ে আসে বা রুটি রোজগারকে নিয়ে আসে, কর্মসংস্থান ক্রিয়েট করে। কিভাবে সেটা করে এবার আমরা দেখব। খেয়াল করবে, ইনফ্লেশনে কি হচ্ছে? ইনফ্লেশনে জিনিসপত্রের দাম বাড়ছে, প্রাইস ইনক্রিজ করছে। তার সাথে সাথে আর কি হচ্ছে? তার সাথে সাথে মানি সাপ্লাইটাও কিন্তু ইকোনমিতে বাড়ছে। মানি সাপ্লাই যদি ইকোনমিতে বাড়ে, তাহলে সেই মানি সাপ্লাইটা আলটিমেটলি গিয়ে পৌঁছচ্ছে কাদের কাছে? জনগণের কাছে। তাহলে জনগণের কাছে মানির যে অ্যাভেলেবিলিটি সেটাও কিন্তু বাড়ছে। জনগণের কাছে মানি যদি বেশি অ্যাভেলেবেল হয়, তাহলে জনগণ কি করবে? সেই এক্সট্রা মানি সাপ্লাইটাকে ব্যবহার করে খরচা করবে। খরচা কার ওপর করবে? দ্রব্য পরিষেবার উপর। দ্রব্য পরিষেবা কিনবে।
তাহলে সেই এক্সট্রা মানি যেটা জনগণের কাছে অ্যাভেলেবেল হলো সেটা দিয়ে তারা জিনিসপত্র কিনছে, তার মানে সেটা তারা স্পেন্ড করছে। যদি সেটা স্পেন্ডিং এর কাজে লাগায় তাহলে যে দ্রব্য পরিষেবা জনগণ কিনছে তার ডিমান্ড কি হচ্ছে? ডিমান্ডও কিন্তু বাড়ছে। সেই দ্রব্য পরিষেবার যদি ডিমান্ড বাড়ে তাহলে মার্কেটের নিয়ম অনুযায়ী তার উৎপাদন বা প্রোডাকশন কি হবে? প্রোডাকশনও বাড়বে। তাহলে এই হাই ডিমান্ড প্রোডাকশনকে ইনডিউস করছে ইকোনমিতে। যদি প্রোডাকশন বাড়ে ইকোনমিতে তাহলে সেই প্রোডাকশন করার জন্য লেবার যেরকম লাগবে সেরকম ক্যাপিটালও লাগবে, ফলে একদিক থেকে কিন্তু আমরা বলতে পারি লেবারের ডিমান্ডও বাড়ছে, লেবারের ডিমান্ডও কিন্তু ইকোনমিতে বাড়ছে। আর যদি ইকোনমিতে লেবারের ডিমান্ড বাড়ে তাহলে ইকোনমিতে আলটিমেটলি কি ক্রিয়েট হচ্ছে? ইকোনমিতে ক্রিয়েট হচ্ছে এমপ্লয়মেন্ট বা রুটি রোজগার। তাহলে ইনফ্লেশন দেখো লং রানে ইকোনমিতে নিয়ে আসছে এমপ্লয়মেন্টকে। যদি এটা ডিফ্লেশন হতো তাহলে কি হতো? ডিফ্লেশন হলে ইকোনমিতে আস্তে আস্তে আনএমপ্লয়মেন্ট ক্রিয়েট হতো। যদি ইকোনমিতে আমরা ডিফ্লেশনকে চাইতাম তাহলে ডিফ্লেশনে কি হয়? ডিফ্লেশনে জিনিসপত্রের দাম কমে, তাহলে প্রাইস ডিক্রিজ করছে, সেই সাথে ইকোনমিতে মানি সাপ্লাই যেটা আছে সেটাও কিন্তু ডিক্রিজ করছে। মানি সাপ্লাই যদি ডিক্রিজ করে তাহলে পাবলিকের কাছে মানি কি অ্যাভেলেবল? না, পাবলিকের কাছে মানি আগের মতো অ্যাভেলেবল নয়। এবার পাবলিকের কাছে মানি যদি আগের মতো অ্যাভেলেবল না থাকে তাহলে পাবলিক কি করছে? স্পেন্ড করতে পারছে না, তা স্পেন্ডিং কমছে। স্পেন্ডিং যদি কমে তাহলে জিনিসপত্র বাজারে বিক্রি হচ্ছে না, আছে কিন্তু লোকে কিনতে চাইছে না, তাহলে সেই জিনিসপত্রের ডিমান্ড কি হবে? ইকোনমিতে কমবে। ইকোনমিতে যদি জিনিসপত্রের ডিমান্ড কমে তাহলে যারা প্রডিউসার, যারা উৎপাদনকারী, তারা দ্রব্য পরিষেবা তৈরি করতে চাইবে না, কারণ মার্কেটে তাদের দ্বারা তৈরি করা জিনিসপত্রের ডিমান্ড নেই, ফলে কিন্তু প্রোডাকশনটাও ফল করছে। প্রোডাকশন যদি ফল করে তাহলে লেবারের যে নিয়োগ, লেবারের যে নিযুক্তি সেটাও তো আর দরকার হবে না, কারণ প্রোডাকশন ফল করেছে, কর্মচারীরা তো কেউ মুখ দেখে মাইনে পাবে না, তাই তাদেরকেও কিন্তু ছাঁটাই করা হবে, তাহলে লেবারের ডিমান্ডও কিন্তু কমছে। তাহলে যদি ইকোনমিতে আমরা ডিফ্লেশনকে আনি তাহলে সেই ডিফ্লেশন কিন্তু লেবারের ডিমান্ডকে কমিয়ে দেয় এবং ফলে ইকোনমিতে কি আসতে থাকে? ইকোনমিতে আসতে থাকে আনএমপ্লয়মেন্ট। ইকোনমিতে আসতে থাকে আনএমপ্লয়মেন্ট। তাহলে আমরা ডিফ্লেশন কেন ইকোনমিতে চাই না? কারণ ডিফ্লেশন ইকোনমিতে আনএমপ্লয়মেন্টকে নিয়ে আসছে, আর ইকোনমিতে এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্টের মধ্যে আমরা অলওয়েজ এমপ্লয়মেন্টকেই চুজ করব। আচ্ছা, এইবার একটা জিনিস সবসময় খেয়াল রাখবে, ইনফ্লেশনে মানি সাপ্লাই বাড়ে ইকোনমিতে, মানির ভ্যালু কিন্তু কমে যায়। ধরো আজকে একটা 10 টাকার পেন 20 টাকায় পাওয়া যাচ্ছে, তাহলে পেনটার ভ্যালু কিন্তু বাড়লো, কিন্তু কারেন্সি মানি এর যে পারচেজিং পাওয়ার এটা কিন্তু কমে গেল। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে দেখে নিই, সেটা হচ্ছে ইনফ্লেশনে প্রাইস কি হচ্ছে? জিনিসপত্রের প্রাইস বাড়ছে। মানি সাপ্লাই কি হচ্ছে? মানি সাপ্লাইও বাড়ছে, কিন্তু মানির যে ভ্যালু, মানির যে ভ্যালু এটা কিন্তু কমে গেছে, বা কারেন্সির যে পারচেজিং পাওয়ার এটা কিন্তু ফল করেছে। উল্টো দিক থেকে ডিফ্লেশনে কি হয়? ডিফ্লেশনে ইকোনমিতে জিনিসপত্রের দাম কিন্তু কমে এবং সেই সাথে মানি সাপ্লাইও কিন্তু কমছে, ফলে কারেন্সির যে পারচেজিং পাওয়ার সেটা কিন্তু বাড়ে। যেমন ধরো 10 টাকার পেনের দাম কমে এখন 5 টাকা হলো, তাহলে এখন 10 টাকায় তুমি দুটো পেন পাচ্ছ, তাহলে এক্ষেত্রে কারেন্সির যে পারচেজিং পাওয়ার, ওই 10 টাকার ক্রয় ক্ষমতা কিন্তু এখন দুটো পেনের, আগে কিন্তু ওটা একটা পেনের ছিল। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? ওই কমোডিটিটার, পেনটার সম্মান কিন্তু কমে যাচ্ছে। আগে ওর 10 টাকা ভ্যালু ছিল,
এখন ওর 5 টাকা ভ্যালু, কিন্তু কারেন্সির যে পারচেজিং পাওয়ার সেটা কিন্তু বাড়ছে। এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। তাহলে এখানে মানির যে ভ্যালু হচ্ছে ডিফ্লেশনে সেটা কিন্তু বাড়ছে। এখানে আমরা মানি ভ্যালু টার্মটা ইউজ করতে পারি অথবা পারচেজিং পাওয়ারও টার্মটা ইউজ করতে পারি, মানি পারচেজিং পাওয়ার। ওকে, আচ্ছা, তাহলে ইনফ্লেশন এবং ডিফ্লেশনের বেসিক কনসেপ্টটা তোমাদের সাথে আমি আলোচনা করলাম। এর পরবর্তী যে কনসেপ্টটা আছে বা যে টার্মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। সেটা কি? সেটা হচ্ছে স্ট্যাগফ্লেশন। এই স্ট্যাগফ্লেশন থেকে কোয়েশ্চেন কিন্তু আমরা কম্পিটিটিভ এক্সামে পাই, ডব্লিউবিসিএস এ পাই এবং এসএসসি তেও পাই। স্ট্যাগফ্লেশন বেসিক্যালি বলা হয় যে স্ট্যাগফ্লেশন মিনস ইনফ্লেশন ইন স্ট্যাগন্যান্ট ইকোনমি। স্ট্যাগন্যান্ট ইকোনমি মানে যে ইকোনমি বন্ধা, বন্ধা মানে যেখানে ইকোনমিক গ্রোথ নেই। এবার ইকোনমিক গ্রোথ কখন হয়? যখন বেসিক ইকোনমিক অ্যাক্টিভিটি হবে। বেসিক ইকোনমিক অ্যাক্টিভিটি কি? বেসিক ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে প্রোডাকশন। তাহলে যেখানে ইকোনমিতে গ্রোথ প্রায় নেই বললেই চলে বা অত্যন্ত স্লো হচ্ছে গ্রোথ, মানে প্রোডাকশন লেভেল ফল করেছে, এবং প্রোডাকশন লেভেল ফল করার সাথে সাথে ইকোনমিতে যে ডিমান্ড আছে, এগ্রিগেট ডিমান্ড, সেটাও কিন্তু ফল করছে। এই অবস্থায় যদি ইকোনমিতে ইনফ্লেশন আসে, তাহলে ইনফ্লেশন আসা সত্ত্বেও কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় না, উল্টে আনএমপ্লয়মেন্টই বেড়ে যায়। এটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। এসো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। তোমরা একটু আগে জেনেছিলে যে ইনফ্লেশন ইকোনমিতে এলে ও কিন্তু নিয়ে আসে এমপ্লয়মেন্টকে। এইবার এইটা সাধারণ নিয়ম, ইনফ্লেশন ইকোনমিতে এলে ইকোনমিতে এমপ্লয়মেন্ট আসবে। অবশ্যই কিন্তু এই ইনফ্লেশনটাকে কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। আর একটা জিনিস তোমরা জেনে রাখো যে ইনফ্লেশন হচ্ছে আমাদের ব্লাড প্রেশার বা ব্লাড সুগারের মতো। এটা বাড়াও ভালো না, কমাও ভালো না, একটা নির্দিষ্ট রেঞ্জে ইনফ্লেশন থাকা ভালো। এই রেঞ্জটা হলো ক্রিপিং ইনফ্লেশন। আমরা পরের কোনো ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে ইনফ্লেশন যদি ইকোনমিতে কন্ট্রোলড ওয়েতে থাকে তাহলে কিন্তু ইনফ্লেশন ইকোনমিতে এমপ্লয়মেন্টকে নিয়ে আসে। স্ট্যাগফ্লেশন হচ্ছে একটা ব্যতিক্রমী অবস্থা। এটা সাধারণত নর্মাল সিচুয়েশনে হয় না, এটা একটা ব্যতিক্রমী সিচুয়েশনে স্ট্যাগফ্লেশন দেখা যায়। কিরকম সিচুয়েশনে? যদি ইকোনমিতে ইকোনমিক গ্রোথ থাকে অত্যন্ত কম, দেখো আমি ইনফ্লেশন লিখলাম, ড্যাশ দিয়ে লিখলাম এমপ্লয়মেন্ট, আরেকটা ড্যাশ দিয়ে লিখলাম আনএমপ্লয়মেন্ট। এবার যদি ইকোনমিতে গ্রোথ থাকে অত্যন্ত স্লো, আমি লিখলাম স্লো ইকোনমিক গ্রোথ। তাহলে এই স্লো ইকোনমিক গ্রোথ যদি থাকে বা ইকোনমিতে যদি প্রোডাকশন লেভেল কমে যায় এবং ডিমান্ড কমে যায়, এই অবস্থায় যদি ইকোনমিতে ইনফ্লেশন আসে তাহলে ইনফ্লেশন আসা সত্ত্বেও এমপ্লয়মেন্ট কিন্তু বাড়বে না, এটা ফল করবে এবং আনএমপ্লয়মেন্ট যাবে বেড়ে। এই অবস্থাকে বলা হচ্ছে স্ট্যাগফ্লেশন। মানে স্ট্যাগফ্লেশন হলো ইনফ্লেশন ইন স্ট্যাগন্যান্ট ইকোনমি। এই যে স্লো ইকোনমিক গ্রোথ বা ইকোনমিতে প্রোডাকশন লেভেলটা কমছে বা এগ্রিগেট ডিমান্ডটা কমছে, এটাকে আমরা রিসেশন বলি। কি বলি? রিসেশন। যদি ইকোনমিতে টানা 6 মাস বা দুটো কোয়ার্টারে এগ্রিগেট ডিমান্ড কম হতে থাকে বা ফল করতে থাকে, তখন সেই সিচুয়েশনকে আমরা রিসেশন বলি। তাহলে এই রিসেশনে বা ইকোনমি যখন স্ট্যাগন্যান্ট তখন যদি ইকোনমিতে কোনোভাবে ইনফ্লেশন আসে, তাহলে ইনফ্লেশন আসা সত্ত্বেও এমপ্লয়মেন্টকে কিন্তু ও জেনারেট করতে পারে না, উল্টে ও আনএমপ্লয়মেন্টকে বাড়িয়ে দেয়। এই অবস্থাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। তাহলে কোয়েশ্চেন পরীক্ষাতে এসেছে যে স্ট্যাগফ্লেশন মিনস, দেখবে একটা অপশন থাকে ইনফ্লেশন উইথ রিসেশন, এইটা আনসার। অথবা অপশনটা এরকম ভাবে থাকবে যে ইনফ্লেশন ইন স্ট্যাগন্যান্ট ইকোনমি, এইটা আনসার হবে। তাহলে আশা করি আজকের ভিডিওতে তোমরা ইনফ্লেশন, ডিফ্লেশন এবং স্ট্যাগফ্লেশনের কনসেপ্টটা বুঝতে পেরেছো। তোমাদের কনসেপ্ট আশা করি ক্লিয়ার হয়েছে এবং ইকোনমিক্সের এই সম্পর্কিত আরো ভিডিওর জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে নজর রেখো। থ্যাংক ইউ।